18 বছর পর 1-11 আবার আলোচনায় এসেছে, কারণ রাজনৈতিক অচলাবস্থা, অন্তর্বর্তী সরকারের দাবি, অপূর্ণ সংস্কার এবং দুই প্রধান দলের সংঘাত। এসব বিষয় আজকের প্রেক্ষাপটেও খুব প্রাসঙ্গিক। তাই একে শুধু ইতিহাস নয়, একটি সতর্ক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। অনেকেই শঙ্কা করছেন 1-11-এর পুনরাবৃত্তি হতে পারে। নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম সহ আরো অনেকেই 1-11-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। কিন্তু কি এই 1-11 এবং কি বা ঘটেছিল এই দিনে? 2007 সালের 11 জানুয়ারি এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। এটি শুধু একটি দিন নয়, একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং একটি জাতির গভীর সংকটের প্রতীক, যা 1-11 বা 1-11 নামে পরিচিতি লাভ করে। 2006 সালের শেষ দিকে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তৈরি হয় চরম অবিশ্বাস ও সংঘাত। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন, কিন্তু বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার 2004 সালে সংবিধান সংশোধন করে বিচারকদের অবসর বয়স 65 থেকে 67 বছর করে দেয়। এই পরিবর্তনের ফলে বিচারপতিদের অবসরের তারিখ পিছিয়ে যায়। বিরোধী দলগুলো অভিযোগ করে যে বিএনপি ইচ্ছাকৃতভাবে অবসরের সময় বাড়িয়েছে, যাতে বিএনপি ঘনিষ্ঠ KM হাসানকে তত্ত্বাবধায়ক প্রদান করার সুযোগ হয়। এই সময় তার বিরুদ্ধে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বলে অভিযোগ ওঠে। তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। KM হাসান দায়িত্ব না নেওয়ায় একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। এই পদক্ষেপ সংবিধানের 58 অনুচ্ছেদের ধারাবাহিকতার সরাসরি লঙ্ঘন ছিল। এই বিতর্কিত ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন এই সরকার শুরু থেকেই সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক মহলের সমালোচনার শিকার হয়। এই ঘটনায় বিরোধী দলগুলো ক্ষোভে ফেটে পড়ে। তারা নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে লগি বৈঠা আন্দোলন নামে দেশব্যাপী বিক্ষোভ শুরু করে। প্রথম মাসেই এই আন্দোলনে 40 এবং শত শত মানুষ আহত হন। রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা ও প্রতিপক্ষকে নির্মূল করার আকাঙ্ক্ষা দেশকে এক ভয়াবহ রক্তক্ষয়ী নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছিল। জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে চরম হতাশা তৈরি হয় এবং তারা এই অরাজকতা থেকে মুক্তি চাইছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন সরকার সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না করেই 2007 সালের 22 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকে। অভিযোগ ওঠে যে 4 দলীয় জোটের কিছু প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষণা করা হয়েছিল। এই অবস্থায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দিলে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহল জানায় যে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশন স্থগিত করে এবং সকল পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নেয়। এই পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি সন্ধ্যায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ সহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। একই রাতে তিনি জরুরি অবস্থা জারি করেন এবং 22 জানুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করার ঘোষণা দেন। তখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা সমর্থিত সরকারের অনুরোধের পরও তিনি সরকার প্রধানের দায়িত্ব নেননি। জরুরি অবস্থা ঘোষণার পরদিন অর্থাৎ 12 জানুয়ারি 2007 তারিখে সামরিক বাহিনীর প্রত্যক্ষ সমর্থনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদকে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করানো হয়। এর মাধ্যমে ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। এই সরকার গঠন ছিল সংবিধানের 58 অনুচ্ছেদের বাইরে একটি অসাংবিধানিক প্রক্রিয়া। প্রাথমিক অবস্থায় দেশের সাধারণ মানুষ এই পরিবর্তনের প্রতি স্বস্তি প্রকাশ করে, কারণ তারা মনে করেছিল এটি পূর্ববর্তী সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি থেকে জাতিকে মুক্তি দেবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষা করবে। সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ নিজেই এই দিনটিকে 1-11 বা 1-11 নামে আখ্যায়িত করেন। ক্ষমতা গ্রহণের পর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকার 4টি প্রধান অঙ্গীকার ঘোষণা করে: দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা। এই সরকারের সবচেয়ে আলোচিত এবং জনসমর্থন পাওয়া উদ্যোগ ছিল দুর্নীতি বিরোধী অভিযান। তারা দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে মামলা করে। এই তালিকায় ছিলেন দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। এছাড়াও এই সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় পরিচয়পত্র সহ ছবিযুক্ত
সংযুক্ত নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংস্কার। সরকারের আপাত দৃষ্টিতে জনকল্যাণমূলক উদ্যোগের আড়ালে দ্রুত একটি গোপন রাজনৈতিক উদ্দেশ্য উন্মোচিত হয়। এই উদ্দেশ্যটি ছিল দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া, যা -2 ফর্মুলা নামে পরিচিতি লাভ করে। এই ফর্মুলার অংশ হিসেবে প্রথমে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়, কিন্তু তিনি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2007 সালের 7 মে দেশে প্রত্যাবর্তন করেন। এর প্রায় আড়াই মাস পর 16 জুলাই 2007 তারিখে তাকে গ্রেফতার করে সংসদ ভবন চত্বরে স্থাপিত একটি বিশেষ কারাগারে রাখা হয়। এর কিছুদিন পর 3রা সেপ্টেম্বর 2007 তারিখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও একইভাবে গ্রেফতার করে বিশেষ কারাগারে পাঠানো হয়। দুই নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক ব্যবহার করে একাধিক মামলা দায়ের করা হয়। অভিযোগ ওঠে যে এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসা থেকে দায়ের করা। -2 ফর্মুলা বাস্তবায়নের আরেকটি কৌশল হিসেবে সরকার বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে ভাঙার চেষ্টা করে। এর উদ্দেশ্যে উভয় দলের ভেতর কিছু নেতাকে নিয়ে সংস্কারপন্থী গোষ্ঠী তৈরি করা হয়। এই গোষ্ঠীগুলো দলের শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে নিজেদের নেতৃত্বে নতুন রাজনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করেছিল, তবে তাদের এই পদক্ষেপ জনগণের সমর্থন লাভে ব্যর্থ হয়। এই সরকার জরুরি বিধিমালা জারি করে নির্বিচারে গ্রেফতার, আটক, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছিল। এই দ্বিমুখী আচরণ এবং গণতন্ত্রের প্রতি তাদের উদাসীনতা দ্রুত জনগণের আস্থা কমিয়ে দেয়। আন্দোলনের মুখে সরকার ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়। দীর্ঘ 2 বছরের অনিশ্চয়তা ও অরাজনৈতিক শাসনের অবসান ঘটিয়ে 2008 সালের 29 ডিসেম্বর বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 87.13% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে, যা জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার বহিঃপ্রকাশ ছিল। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 230টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। কিন্তু 1/11 বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক গভীর ক্ষত রেখে যায়। এটি রাজনৈতিক দলগুলোর দুর্বলতাকে আরো প্রকট করে তোলে এবং রাজনীতিতে জিরো সাম গেমের মানসিকতাকে আরো বড় জায়গা করে দেয়। 1/11-এর ঘটনা আজও বিতর্কিত। কেউ এটিকে গণতন্ত্রের জন্য একটি কালো দিন বলেন, আবার কেউ এটিকে রাজনৈতিক নৈরাজ্য থেকে জাতিকে রক্ষার একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখেন।